নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। গ্যাস্ট্রাইটিস, এই গ্যাস্ট্রাইটিস আমাদের কাছে একটা খুব পরিচিত নাম। অনেকেই আমরা গ্যাস্ট্রাইটিসে ভুগে থাকি, কিন্তু এই গ্যাস্ট্রাইটিস কী, গ্যাস্ট্রাইটিস কেন হয়, কাদের হয় এবং গ্যাস্ট্রাইটিস হলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে, এর লক্ষণগুলো কী কী, তার পাশাপাশি চিকিৎসা, এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর দেবাশিস সর্দারকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাই। গ্যাস্ট্রাইটিস একটা খুব কমন প্রবলেম। আমাদের কাছে যে পেশেন্ট আসে, যে সিমটম নিয়ে আসে, তার মধ্যে এই সমস্যা কিন্তু খুব কমন। কি সমস্যা হয় এই গ্যাস্ট্রাইটিসের বা এই যে একটা স্টোম্যাকের ইনজুরি পেশেন্টের ইউজুয়ালি কী সমস্যা হয়, সিমটম কী হয়? প্রধান যেটা সমস্যা হয় বুঝতে হবে যে পেশেন্টের একটা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে বা একটা ক্রনিক মানে দীর্ঘদিন ধরে একটা সমস্যা। অ্যাকিউট মানে খুব রিসেন্ট বা খুব অল্প সময়ের মধ্যে পেশেন্টের অনেক বেশি সিমটম হলে আমরা বলি অ্যাকিউট। সেটা ইউজুয়ালি একটা পেটে ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, যে আমার খুব পেটে ব্যথা হচ্ছে। এটা একটা কমন সিমটম ফর অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। বিসাইডস এই যে পেটে ব্যথা ছাড়াও কিন্তু এই গ্যাস্ট্রাইটিসের বাকি সিমটমগুলোর মধ্যে একটা অনেক দিন ধরেই একটা ব্লোটিং ফিলিং হচ্ছে, অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে, হ্যাঁ, একটু গলা বুক জ্বলছে, একটা রিফ্লাক্স হচ্ছে, এই সব কিছুই কিন্তু একটা গ্যাস্ট্রাইটিসের সিমটম, যেটা পেশেন্ট অনেক সময় এটা কমনলি ডেসক্রাইব করে থাকে যে আমার খুব গ্যাসের সমস্যা হচ্ছে, কিছু খাচ্ছি, দুপুরে কিছু খাচ্ছি, হ্যাঁ, অনেকক্ষণ মনে হচ্ছে যে অল্প কিছু খেলেই পেটটা ভরে গেল, আর কিছু খেতে পাচ্ছি না, একটা ঢেকুর উঠছে, একটা গলা বুক জ্বলছে, এসবই কিন্তু গ্যাস্ট্রাইটিসের সিমটম। এই সমস্ত সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে। এখন এই গ্যাস্ট্রাইটিস হলে কি কি কারণে গ্যাস্ট্রাইটিস হয়, এইটা আমাদেরকে জেনে রাখতে হবে। গ্যাস্ট্রাইটিস কিন্তু বেশ কিছু কারণ আছে। কমন কিছু কারণের কথা আমি বলবো, যেমন অ্যালকোহল একটা খুব কমন কারণ। তার আগে বলে রাখি, একটা ব্যাড ফুড হ্যাবিট বা ব্যাড লাইফস্টাইল থেকেও কিন্তু গ্যাস্ট্রাইটিস হতে পারে। হ্যাঁ, দীর্ঘক্ষণ পেশেন্ট খালি পেটে থাকছে, একটা প্রলংড ফাস্টিং, হ্যাঁ, বা একটা স্পাইসি ফুড বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যারা খাচ্ছে, তাদের কিন্তু একটা গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আরও কতগুলো কারণ আমাদের মাথায় রাখতে হবে, যেটা হলো কিনা ব্যথার ওষুধ, যে আমরা বলি NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশনস যেগুলো আছে, সেই সমস্ত ওষুধগুলো থেকে কিন্তু খুব কমনলি গ্যাস্ট্রাইটিস হয়। তো ড্রাগ ইনডিউসড গ্যাস্ট্রাইটিস কিন্তু একটা খুব কমন একটা, স্পেশালি যখন পেশেন্টের আমরা জিজ্ঞাসা করি যে কোথাও কোনো ব্যথা আছে বা ব্যথার ওষুধ খাচ্ছেন, এল্ডারলি ফিমেল, তার একটা হাঁটু ব্যথা আছে, তিনি একটা অল্প কিছুতেই ব্যথার ওষুধ খাচ্ছেন, বহুদিন থেকে ব্যথার ওষুধ খাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই একটা গ্যাস্ট্রাইটিসের সমস্যা আমরা দেখি। আর বাকি কারণগুলোর মধ্যে একটা খুব কমন কারণ হলো একটা এইচ পাইলোরি ইনফেকশন আমরা দেখি। হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা কিনা আমরা এন্ডোস্কোপি করে একটা স্মল সিম্পল টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এই হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি রিলেটেড গ্যাস্ট্রাইটিস কিন্তু আমরা খুব কমনলি দেখি। তো এটাও একটা গ্যাস্ট্রাইটিসের কারণ। তো এই আমি খুব কমন কিছু, অনেক সময় কি হয়, পেশেন্টের একটা গলব্লাডারের স্টোন আছে, কোলেসিস্টাইটিস, যেটা গলব্লাডারের স্টোন থেকেও কিন্তু পেশেন্টের একটা গ্যাস্ট্রাইটিসের মতো সিমটম হতে পারে। তো দিজ আর সাম কমন কজেস অফ গ্যাস্ট্রাইটিস। এই খুব কমন কিছু কজের কথা বললাম। তো পেশেন্ট কখন আমাদের কাছে আসবেন? প্রথম কথা, পেশেন্ট সিমটম হলেই, এরকম কোনো সমস্যা হলে, পেটে ব্যথা হচ্ছে, পেটের উপরের দিকটাতে ব্যথা হচ্ছে, অল্প কিছু খাচ্ছি, খাবারটা পেটের থেকে নামছে না, মনে হয় পেটটা ভারী হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা খাবার ইচ্ছেই নেই, একদম বুক জ্বলছে, এরকম সমস্যা হলে ইগনোর করবেন না, কারণ আপনি তো বুঝতে পারছেন না কারণটা কী। এর কারণ হয়তো খুব সাধারণ কিছু কারণ বা খুব মারাত্মক কিছু কারণ থাকতে পারে, যেটা কিনা ডাক্তারবাবুই ঠিক করতে পারবেন। তো এরকম কিছু সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান। এই গ্যাস্ট্রাইটিস তাহলে আমরা ডায়াগনোসিস করব কি করে? খুব সাধারণ একটা এন্ডোস্কোপি, হুইচ ইজ আ ভেরি সিম্পল টেস্ট। একটা এন্ডোস্কোপির মাধ্যমেই আমরা বুঝতে পারি, হ্যাঁ, যে স্টোম্যাকের কোনো ইনজুরি আছে কি না। আমরা দেখি স্টোম্যাকের লাইনিংয়ে যে মিউকোজার লাইনিং আছে, সেখানে যে ইনজুরি আছে, ইরোশনস আছে, হ্যাঁ, কিছু প্রবলেম থাকলে আমরা এন্ডোস্কোপির মাধ্যমেই বুঝতে পারি। আর এই যে এইচ পাইলোরি বললাম, সেটা যে একটা ছোট্ট একটা বায়োপসি নিয়ে সেটাও আমরা ডায়াগনোসিস করতে পারি, একটা কিট টেস্ট বা অনেক ক্ষেত্রে সাধারণ কিছু টেস্টের মাধ্যমে আমরা এইচ পাইলোরি ডায়াগনোসিস করতে পারি। তো এইভাবে খুব সাধারণভাবে একটা এন্ডোস্কোপির মাধ্যমে আমরা কিন্তু গ্যাস্ট্রাইটিস ডায়াগনোসিস করতে পারি। ট্রিটমেন্ট সম্পর্কে বলতে গেলে আগে বুঝতে হবে যে কেন গ্যাস্ট্রাইটিস হয়েছে। যেখানে মনে হচ্ছে যে পেশেন্টের একটা ফুড হ্যাবিট বা লাইফস্টাইলে প্রবলেম আছে, দ্য বেসিক থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু রেকটিফাই দ্যাট, দ্য ফার্স্ট পয়েন্ট।
তো সেটাকে কারেক্ট করতে হবে। সেকেন্ডলি যারা ওই ব্যথার ওষুধ খুব বেশি খাচ্ছেন NSAID, হ্যাঁ, তাদেরকে সেটা বন্ধ করতে হবে বা সেটাকে লিমিট করতে হবে, হ্যাঁ, অ্যাজ লেস অ্যাজ পসিবল সেটাকে নিতে হবে। তো ব্যথার ওষুধ যতটা সম্ভব কম খেতে হবে, অ্যালকোহলের হিস্ট্রি থাকলে অ্যালকোহল বন্ধ করতে হবে। হ্যাঁ, এর বাইরে আমাদের ওষুধ আছে আমাদের কিছু PPIs বা H2 ব্লকার বা এখন যে আমাদের PCAPs আছে, এরকম কিছু সাধারণ ওষুধের মাধ্যমে ইউজুয়ালি আমরা এগুলো ট্রিটমেন্ট করে থাকি। যদি H. pylori থাকে ব্যাকটেরিয়া, সেখানে আমাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো বাট অনেক ক্ষেত্রে কিন্তু এই সিমটমগুলো অনেক বড় কারণের থেকে হতে পারে, এটাকে মাথায় রাখতে হবে। ওয়াই অ্যাকচুয়ালি উই শুড ভিজিট ডক্টরস as early as possible. We should not delay, because sometimes the symptoms can be due to some big problem, স্পেশালি সাম এল্ডারলি পেশেন্টস। তাদের ক্ষেত্রে এইরকম সিমটমগুলো যদি হয় তাহলে এন্ডোস্কোপি করে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি একটা ভিতরে স্টোমাকে ক্যান্সার বসে আছে। হ্যাঁ, তো সেখানে তো আমরা মেয়ারলি গ্যাস্ট্রাইটিস বলবো না, একটা বড় কারণ আছে। কখনো হয়তো দেখলাম একটা বড় আলসার আছে, হ্যাঁ, স্টোম্যাকে থাকতে পারে বা ডিওডেনামে, যেটা কিনা আমাদের স্মল ইন্টেস্টিন বা আমাদের যে ক্ষুদ্রান্ত্র আছে তার যে প্রথম ভাগ ডিওডেনাম, সেখানে একটা আলসার থাকতে পারে। বিকজ ইউ নেভার নো হোয়াট ইজ দেয়ার ইনসাইড। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তারকে দেখাতে হবে, যাতে কিনা আমরা একটা সিম্পল টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি অ্যাটলিস্ট হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড, কী হচ্ছে ভিতরে, কী চলছে, একটা এন্ডোস্কোপির মাধ্যমেই আমরা বুঝতে পারি। তো এরকম বড় কারণও কিন্তু এই সমস্ত সিমটমসের পিছনে থাকতে পারে। কিন্তু অনেক পেশেন্ট আছেন যারা এন্ডোস্কোপি করতেই ভয় পান। আমি এই প্রসঙ্গে আপনার কাছে জানবো যে এই এন্ডোস্কোপি, এই বিষয়টা, এই পরীক্ষাটা কি খুব যন্ত্রণাদায়ক? এন্ডোস্কোপি সম্পর্কে বলি। এন্ডোস্কোপি সম্পর্কে একটা মানুষের খুব ধারণা আছে যে এন্ডোস্কোপিতে প্রচণ্ড যন্ত্রণা হয়। প্রথম কথা বলি যে এটা বেশিরভাগই পেশেন্ট কী হয় আরেকজনের থেকে শোনে যে খুব যন্ত্রণাদায়ক। হ্যাঁ, দিস ইজ ট্রু ইফ উই ডু উইদাউট অ্যানেস্থেশিয়া। এটা একেবারেই পেনলেস বা একেবারেই ডিসকমফর্ট ফ্রি নয়। ইউ উইল হ্যাভ সাম অ্যামাউন্ট অফ ডিসকমফর্ট, বাট ইটস ডুয়েবল। হ্যাঁ, আমরা একটা লোকাল স্প্রে দিই এখানে, যেখানে কিনা আপনার গলার কাছেরটা, গলার জায়গাটা একটু অবশ হয়ে যাবে, সো দ্যাট ওটাকে পেশেন্ট, হ্যাঁ, যে এন্ডোস্কোপের একটা সরু, হ্যাঁ, একটা পাইপ থাকে যেটাকে পেশেন্টকে একবার গিলতে হয় এই খাবারের রাস্তার মধ্যে দিয়ে, যেটা যাবে। তো সেখানে একটু ডিসকমফোর্ট হতে পারে, বাট ইটস নট লাইক এ মেজর ডিসকমফোর্ট আর মেজর পেন। দিস নো পেন অ্যাকচুয়ালি। আর সেই রকম হলে তো আমরা অলওয়েজ উই ক্যান ডু উইথ অ্যানাস্থেশিয়া। পেশেন্টকে পুরো অজ্ঞান করে দিয়ে আমরা এন্ডোস্কোপি করি। ইউজুয়ালি আমরা এখানে পুরো অজ্ঞান করে অ্যানাস্থেশিয়া দিয়ে প্রেফার করি, বাট দিস বেসড অন দ্য পেশেন্টস চয়েস, পেশেন্টস যেটা চাই। স্যার, আরেকটা বিষয়, আমি একটু লক্ষণের সম্পর্কে আসবো আপনার কাছে। অনেক পেশেন্ট আছেন যাদের ধরুন দীর্ঘ সময় ধরে অম্বল হয়ে যাচ্ছে, গলায় টক জল উঠে আসছে, যেটা আপনি বললেন, এবং পেটে তাদের ঢেকুর উঠছে কনস্ট্যান্ট, ভুটভাট শব্দ এবং কনস্টিপেশন, এগুলো কি গ্যাস্ট্রাইটিসের সিমটম হতে পারে? অবশ্যই, আমি সেটাই বললাম, গ্যাস্ট্রাইটিসের নিউমেরাস সিমটমস হতে পারে। দের ইজ নো লাইক ওয়ান সিমটম যে পেটে ব্যথাই হচ্ছে গ্যাস্ট্রাইটিস। একটা পেট ভারী হয়ে থাকা, যেটা আমরা বলি ব্লোটিং। আপনি যেটা বললেন যে একটা সবসময় ঢেকুর উঠছে, হ্যাঁ, একটা টক ঢেকুর উঠছে, বা সবসময় মনে হচ্ছে গলার কাছে কিছু আটকে আছে, হ্যাঁ, বুক জ্বলছে, খাবার পরেই মনে হচ্ছে গলা বুক জ্বলছে, এসবই কিন্তু একটা খিদে কমে যাওয়া, এসবই কিন্তু গ্যাস্ট্রাইটিসের সিমটমস। স্যার, তাহলে এই যে গ্যাস্ট্রাইটিসের বিষয়ে আপনি বললেন যে ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল ভীষণ ইম্পর্ট্যান্ট, তাহলে এই ফুড হ্যাবিট আর লাইফস্টাইলের ক্ষেত্রে মানে তারা কি করবেন? প্রথম কথা হচ্ছে আমাদেরকে এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যে বাইরের তেলের খাবার, মশলাদার খাবার খাওয়াটা কমাতে হবে। ওয়ান্স ইন আ হোয়াইল ইজ ওকে, বাট নট লাইক অলওয়েজ। হ্যাঁ, সবসময় একটা যে খাবারের যে একটা তেলের খাবার খাওয়া, সেটা কিন্তু কমাতে হবে। আরেকটা সেকেন্ডলি কি, প্রলংড ফাস্টিং, যে দীর্ঘক্ষণ খালি পেটে থাকা, কিছুই খেলাম না, একেবারে বিকালে গিয়ে খাবার খেলাম। আমাদের স্টোমাক কিন্তু নির্দিষ্ট সময় পর পর খাবার চায়। সো এই প্রলংড ফাস্টিং ইজ নট গুড। আমি ইউজুয়ালি আমার পেশেন্টদেরকে বলি একটু ডিনার, যাদের এই সমস্যা আছে, একটু ডিনার আর্লি করতে, আর রাতে একটু ভালো করে ঘুমাতে। দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, স্মল ফ্রিকোয়েন্ট মিল, অল্প সময় পর পর কিছু খাচ্ছে। যাদের অ্যালকোহল আছে, অ্যালকোহল সেটাকে তো লিমিট করতেই হবে, এটাতে বলার কিছু নেই। হ্যাঁ, যেটা বললাম যে ব্যথার ওষুধ একটু ভেবে চিনতে খাওয়া, যে কিছু হলেই সঙ্গে সঙ্গে একটা ওই NSAID যে গ্রুপের ওষুধটা, সেটা না খাওয়া। তো এরকম কিছু সিম্পল লাইফস্টাইল। আর যাদের ওজন বেশি, এটা আরেকটা ব্যাপার বলে রাখি, ওবেসিটি যাদের আছে, ওজনের সঙ্গে কিন্তু একটা ওই গ্যাস্ট্রাইটিসের রিলেশন আছে। তাদেরকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, ওজন কমাতে হবে। ওই রিফ্লাক্স তাদের বেশি হয়। এই অসুখটা অর্থাৎ গ্যাস্ট্রাইটিস আনট্রিটেড থাকে, তাহলে কি সমস্যা হতে পারে?
দীর্ঘদিন আনট্রিটেড থাকলে প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে পেশেন্টের কষ্ট বাড়বে এবং যত দিনের পর দিন এটা চলতে থাকবে তত যে মিউকোজাল ইনজুরিটা হচ্ছে স্টোমাকের মধ্যে সেটা বাড়তে থাকবে। সেই ইনজুরি থেকে যেটা হয়তো ইরোশন ছিল সেটা একটা আলসারে দাঁড়াতে পারে, সেই আলসারটা একটা খারাপ দিকেও টার্ন নিতে পারে, সাম ম্যালিগনেন্সি মে অলসো, অনেক কিছুই হতে পারে। তো সেই জন্যই এগুলোকে নেগলেক্ট করা উচিত নয়। অনেক ধন্যবাদ স্যার।